এক বয়স্ক দম্পতি যারা কিনা প্রচণ্ড বড়লোক এবং তাদের মৃত্যুর জন্য অনেকেই হাঁ করে তাকিয়ে রয়েছেন। কয়েকদিনের মধ্যেই অভূতপূর্বভাবে তারা মারা যান। এখন প্রশ্ন হচ্ছে এই যে তাদের পরিবারের মধ্যে তাদেরকে মারল কে? তাদের পরিবারের প্রত্যেকটি লোকজনের কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সেখানেই লুকিয়ে রয়েছে খুনি। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প মৃত্যু মন্ত্র। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্পপাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, প্রত্যুষা, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সবাই চাইছিল যে বুড়ো বুড়ির দুটোর এবার পটল তোলা দরকার। বাঁচার তো একটা পরিসীমা থাকা দরকার। নির্লজ্জের মতো একজন 110 আর একজন 99, প্রভাতরঞ্জন আর পারুলবালা। আত্মীয় স্বজন সব তিতি বিরক্ত। অবশ্য আত্মীয় গোষ্ঠীর খুব একটা তেমন নেই। প্রভাতরঞ্জন বাবুর খুড়তুতো ভাইয়ের মামার ছেলে বিমল কুমার আর তার খলিফা গিন্নি রমিতা। বিমল কুমার বুক বাজিয়ে বলে বেড়ায় যে প্রভাতরঞ্জন তার একমাত্র জেঠু, আর রমিতা তো জ্যাঠ শ্বশুরের অন্তঃপ্রাণ। নিয়ম করে সারা বছরে একবার যুগলে আসে জেঠু জেঠিমার কাছে, এক বাক্স মিষ্টি আর একখানা শাড়ি ধুতি নিয়ে। ঢিপ ঢিপ করে পেন নাম করে। তাতে অবশ্য তাদের কপাল ফাটার সম্ভাবনা থাকে, কারণ প্রভাতরঞ্জন সময় বুঝে দুটো পা সরিয়ে নেন। 110 বছরেও তার পা দুটো কিন্তু বেশ ভালো মতোই ড্রিবলিংটা মনে রেখেছে। এ তো গেল পিতৃকুলের তুতো সাতুতো ভাইপো আর ভাইপোর বউ। এখানেই শেষ নয়, আরও আছেন প্রভাতরঞ্জন আর পারুবালার মৃত কন্যার 2 অপগণ্ড। একজন অরুণ আর অন্যজন অমল। অরুণ বড়, অমল ছোট। এছাড়া আত্মীয় বলতে আছেন এক পটের বিবি। তিনি হচ্ছেন নলিন শোভা, প্রভাতরঞ্জের দূরতুতো সম্পর্কের বোন। তেনার যৌবনকালের অত্যাচারে তার স্বামী দেবতাটি ভবলীলা সাঙ্গ করে বেঁচে গেছেন। মরার সময় তিনি নলিন শোভার জন্য কিছু অর্থ করে রেখে গিয়েছিলেন, কিন্তু পটের বিবির হাতে পড়ে সে সবকিছুই ভূতজিন্নাস হয়েছে। এখন অগতির গতি প্রভাতরঞ্জন আর পারুবালার পদপ্রান্তেই হুমড়ি খেয়ে পড়ে আছেন। তার আশা আর কয়েক বছরের মধ্যে বুড়ো বুড়ি তো অবশ্যই টেসে যাবে এবং তার এই বোনটি সবকিছুর অংশীদারিত্ব পেয়ে যাবেন। না, এখানেই শেষ নয়, আরও আছে। তার অবশ্য কেউই এমনকি তুতো আত্মীয়দের মধ্যেও পড়েন না। একজন হলেন প্রমোটার পরশমণিবাবু। প্রায় ছিনে জোকের মতো লেগে আছেন। লাগার কারণও আছে। এবার প্রভাতরঞ্জনের বৈভব সম্পদের একটু আভাস দিতেই হচ্ছে। বাড়িটি প্রায় ভগ্নদশায় পৌঁছলেও রাস্তার ওপর 3 মাথার মোড়ে প্রভাতরঞ্জনের 20 কাঠা আর 12 ছটাকের একটি বাড়ি এবং সংলগ্ন একটি বাগান আছে, যদিও বাগানটি পরিচর্যার অভাবে প্রায় আগাছার জঙ্গলে রূপান্তরিত। এছাড়া প্রভাতরঞ্জন বাবুর ব্যাংকের ফিক্সড ডিপোজিট আর এলআইসি ছাড়াও তেজারিতে খাটা কিছু নগদ আমদানিও রয়েছে। এতএব ভাগারে গরু মরলে তো আর শকুনের অভাব হয় না। অরুণ আর অমলের দৌলতে প্রমোটার এত বড় শহরের কিনারে জমি হাতছাড়াও করতে চায় না। এই 20 কাঠা জমির বর্তমান মূল্য তো আর 4টিখানি কথা নয়। অরুণ আর অমল যেমন প্রমোটার লেলিয়ে দিয়েছে, প্রমোটারও তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। তিনিও তার ভাড়াটে গুন্ডা ভুটানকে সঙ্গে নিয়ে আসেন, বড় টাকার অফার দেন। কিন্তু প্রভাতরঞ্জনের এক গো, যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন সম্পত্তির কোনো কানাকড়িও কেউ পাবে না। এমনকি কোটি টাকা দিলেও তিনি সম্পত্তি বেচবেন না। আর আমাদের কাহিনী এখান থেকেই শুরু। পুজোর বিজয়ের পর তুতস্য তুতো ভাইপো সস্ত্রীক এসেছেন এক বাক্স মিষ্টি আর 2টো কাপড়ের প্যাকেট নিয়ে। অবশ্য তাতে রমিতা মানে বিমল কুমারের স্ত্রী বেশি চটিটং, বাজে অর্থ ব্যয়ের জন্য। যাই হোক, বিজয়ের পর দিনই ভোরবেলায় যুগলের আবির্ভাব। পা টিপে টিপে সাবেকি বৈঠকখানায় ঢুকে দেখেন সব শুনশান। রমিতার মুখটা বেজার হয়। বেজার মুখেই বলে, কি ব্যাপার বলো তো? সাত সকালে উঠেই চলে এলে, কিন্তু ঘর তো ফাঁকা। আদ্যিকালের ব্যঙ্গমা ব্যঙ্গমী দুটো গেলেন কোথায়? বিমল উকিঝুঁকি মেরে বলে, তাই তো, গেল কোথায় বলো তো দেখি। যাবে আর কোথায়, তা আসবে না এটা তো আমি শিওর। দেখো কোথাও ঘাপটি মেরে বসে প্রেমালাপ করছেন হয়তো। আরে ধুৎ, ওদের কি আর প্রেম আলাপের বয়স আছে নাকি? মনে হচ্ছে দুজনের খুনসুটি চলছে। না রে বাবা, খুনসুটিরও তো একটা বয়স থাকা দরকার নাকি? একজন 110 আর একজন 1 বাকি। এক বাকি মানে?
জমালয়ে যেতে? এক বুক আক্ষেপ নিয়ে রমিতা বলে, আগে না, 1 কম 100। একটা ব্যাপার আমি কিছুতেই ভেবে পাই না, জগৎ সংসারে মানে জীব জগতে তো সব প্রাণীরই একটা পরমায়ুর শেষ আছে, কিন্তু তোমার জ্যাঠা জেঠি এরা কি অনন্তকাল বাঁচার প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে নাকি গো? ঠিক করে বলো তো, তোমার জেঠুর এক্স্যাক্ট বয়স কত হতে পারে? তোমার খেয়াল আছে? বিমল হিসেব টিসেব করে বলে, আমার বাবা বেঁচে থাকলে এখন বয়স হতো 100, জেঠু আরও 10 বছরের বড়, মানে 110। অবশ্য বয়স যদি ভাঁড়িয়ে না থাকে তখন তো আর ওই বার্থ সার্টিফিকেটের ফ্যাচাং ছিল না। রমিতা প্রায় আঁতকে ওঠে। সর্বনাশ! আর জেঠিমা? ওহ, বললাম না 1 বছর বাকি, মানে 99। মা গো মা, এরা কি কচ্ছপের ডিম থেকে তৈরি নাকি গো? এতদিন ধরে কেউ বাঁচে না বাঁচাটা উচিত? আর দেখো এই বুড়ো মানুষদের কত রকমের রোগ ধরে, হার্টের ব্যামো, প্রেশার, ডায়াবেটিস, তারপরে গল ব্লাডারের সমস্যা, কিডনিতে স্টোন, নিদেন পক্ষে হাঁপানি। আসলে একটা রোগের বালাই নেই। সকালে উঠে দুজন বেরিয়ে পড়বে মর্নিং ওয়াকে, তারপর আলু, পটল, কুমড়ো, ঝিঙে, পোনা মাছের মাথা, চুনোপুটির ঝোল, শশা দিয়ে টক দই। 99 বছরের বুড়ির তো নড়াচড়া করারই কথা নয়। ভাগ্য ভাগ্য সবই নিয়তির খেলা। রাখো তো তোমার নিয়তি। বুড়ো বুড়ির মন জোগাবার জন্য প্রতি বছর বিজয়ার পর ওই 1 বাক্স মিষ্টি আর 1 জোড়া কাপড়। বলতে পারো আর কতদিন এরকম গচ্ছা দিতে হবে? আচ্ছা, একটা কাজ করলে হয় না? ওই দুটো যখন ঘুমিয়ে থাকবে একসঙ্গে বালিশ চাপা দিয়ে মারলে কেমন হয় বলো তো? ভেবেছি, অনেকদিন ধরেই ভেবেছি। একবার ভাবো তো, অত বড় বাড়ি, কতটা চৌহদ্দি জুড়ে বাগান, ক্যাশ টাকাও আছে কিন্তু প্রচুর। আচ্ছা, ওই দুটো যখন ঘুমোবে সিন্দুকের সোনাদানা ক্যাশ যা পাওয়া যায় চলো নিয়ে কেটে পড়ি। হাতের মোয়ানা। বুড়োকে তুমি চেনো না, ও বুড়ো ঘুমোলেও নাক ডাকে না, অত্যন্ত সজাগ ঘুম। দুধ, ও ধান্দা ছাড়ো, ও ধান্দা ছাড়ো। আরে বুড়োকে একটু খোশ মেজাজে পেয়ে আমি একদিন বলতে গিয়েছিলাম, তুমি আর কতদিন বাঁচবে, তোমার সঙ্গে আমার রক্তের সম্বন্ধ, একেবারে না দাও। আরে উপরের দুটো ঘর আমাদের ছেড়ে দাও, বড় কষ্টে আছি আমরা। ঠিকই তো বলেছো, এত ঘর নিয়ে উনি করবেনটা কি? উত্তরে কি বলেছিলেন জানো? নোংরা কথা, তাই বলিনি। আত্মীয় স্বজনদের নাকি ঘর ছাড়তে নেই। ছড়া কেটে বললেন, "এই, আজ নিবি আমার ঘর ভাড়া, কাল যাবে আমার পোঙা মারা।" উমা শিখে গো, এমন কথা তোমায় বলতে পারলো? পারলো, কারণ বুড়োর মুখে কোনো রাগ ঢাক নেই। আচ্ছা, আস্তে আস্তে স্লো পয়জন করলে কেমন হয়? স্লো পয়জনটা আস্তে আস্তেই করে, বিদ্যের জাহাজ একটা। হয়েছে হয়েছে, অত আর ভুল ধরতে হবে না। বুড়ো বুড়িকে যেমন করেই হোক সরিয়ে দিতে হবে। আমাদের ছেলে প্যাংলা, ওর ভবিষ্যৎটা নিয়েও তো ভাবতে হবে। বলিহারি তোমার বুদ্ধি। তারপর নেপেও মারবে দই। তার মানে? জেঠুর মেয়ের 2টি ছেলে আছে, সে খেয়াল আছে তো বুদ্ধি ঠিকই। আমরা কষ্ট করে বুড়ো বুড়িকে মারবো, আরে বাবা লেজিটিমেট ক্লেইম তো ওদের। আমরা হচ্ছি লতায় পাতায় জেঠুর খুড়তো ভাইয়ের মামার ছেলে, আর অরুণ অমল হচ্ছে নিজের মেয়ের ছেলে। তাতে কি হলো? মেয়ে তো বিয়ের পর পরগোত্র হয়ে যাবে, তাহলে সব হাত ফসকে চলে যাবে। ভাবতে হবে। আমার এক ঈদে উকিলের সঙ্গে জানাশোনা আছে, দেখি হাবুল উকিল কিছু বলে কিনা। বুড়ো বুড়ি বধের ছক নিয়ে ওরা যখন রীতিমতো হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বৈঠকখানায় এসে হাজির প্রভাত রঞ্জন। পিটপিট করে ওদের দিকে একবার তাকিয়ে নিয়ে বলেন, কে রে, বিমল এলি নাকি? হ্যাঁ, বিমল আর রমিতা কে আগে প্রাণ করিবে দান। হুড়মুড়িয়ে বুড়োর পায়ের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে। আরে আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, করছিস কি বাবা? ও প্রণাম প্রণাম। আমার তো মনে হলো পায়ে হাতুড়ি মারছিস। হ্যাঁ, রমিতার হাতে মিষ্টির প্যাকেট। আগে উঠে পড়ে বলে, ছি 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 ছি, কি যে বলেন জেঠুমণি। রসিক বুড়ো চশমার ওপর দিয়ে তাকিয়ে বলেন, ও আবার মনিও যোগ করলি? সঙ্গে একটু কাঞ্চন দিলে পারতিস। হ্যাঁ, একেবারে মণি কাঞ্চন যোগ হয়ে যেত। হ্যাঁ, রমিতা মিষ্টির বাক্স এগিয়ে দেয়। প্রভাত রঞ্জন বাক্সটা খুলে একবার দেখলেন। এ এটা এটা কি এনেছিস বাবা? যা শালা গুজিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা,
বেশ করেছিস, বেশ করেছিস। এখন তো ওই গুঁজি আর পাট উঠে গেছে রে। বাক্স থেকে একটা গুজিয়া তুলে নিয়ে টুক করে মুখে ফেলে দিলেন। এই অবসরে রমিতা বলে, হ্যাঁ জেঠুমণি, অনেক খুঁজে খুঁজে শেষে বড় বাজারে একটা দোকান পেলুম। কি ভিড়, কি ভিড়, সে তোমায় কি বলবো, লাইন পড়ে গেছে। হ্যাঁ, এই গুঁজিয়ার জন্যে লাইন? হ্যাঁ, খুব লাইন। এ তো চিনি, হ্যাঁ, চিনি মেশানো আটার ডেলারে। হ্যাঁ, এই গুজিয়া লাইন দিয়ে কেনে। তবে ওই বড় মুখ করে এনেছিস, ফেলা তো যায় না, হ্যাঁ? ফেলা যায় না, কি বলিস? ওমা, সে কি কথা! রাবড়ি লালের দোকানের গুজিয়া! তুমি কিন্তু ঠাট্টা করছো জেঠুমণি। তুমি তো খুকি আর আমার নাত বউ নও যে তোমার সঙ্গে ঠাট্টা করব, হ্যাঁ? তা এত কষ্ট করে ফি বছর বিজয়ার পর গুঁজিয়ার গোঁজা দেওয়ার দরকারটাই বা কি, হ্যাঁ? কি দরকার? কাপড়ের প্যাকেট ছিল বিমলের হাতে। তাড়াতাড়ি সে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে, আমাদের এত পর ভাবো কেন বলো তো জেঠু? তোমার আর জেঠিমার জন্যও কাপড় এনেছি। আমরা না দিলে কে তোমাদের ভালোবেসে এসব দেবে বলো তো? মেকিমারা হাসি টেনে প্রভাতরঞ্জন বলেন, তা ঠিক, তোরা না দিলে ওই ফি বছর গুঁজিয়ার প্যাকেট আর মার্কিন কাপড়ের থান, হ্যাঁ, কে দেবে বল? এবং ভালোবেসে। হ্যাঁ, তাই ভিজিটটা কি কারণে সেটা জানতে পারি কি? রমিতা বলে, ভিজিট? তার মানে? হ্যাঁ হ্যাঁ, মানে বুড়ো হয়েছি বলে কি রাম শ্যাম যদু মধুদের ঠিক চিনতে পারবো না? হ্যাঁ, একে বলে তো আজ ভিজিট। তবে এত তাড়াতাড়ি কি তোদের তো আজ তৃপ্তি হবে বাবা? কথা ঘোরাবার জন্য বিমল বলল, একটা প্রশ্নের জবাব কিছুতেই খুঁজে পাচ্ছি না। আমি জানি তোর প্রশ্নটা কি। কি বলো তো? আমি শালা আমার বউ নিয়ে কেন এতদিন বেঁচে আছি? হ্যাঁ, এক মক্কেল তো একদিন আমাদের দুজনের জলের গ্লাসে বিষ মিশিয়েছিল, হ্যাঁ, ওই আমাদের মারবার জন্য। সে কি, তোমাদের বিষ দিয়েছিল? কে সে? হঠাৎ রঙ্গমঞ্চে আবির্ভূত হলেন নলিন শোভাদেবী। বয়স তার 60টি পেরিয়েছে। মাথায় চুলের পাকও ধরেছে, তোবড়ানো গাল, হাড্ডিসার চেহারা। উনি হচ্ছেন শ্রীমতী পারুবালার কোনো এক জটিল সম্পর্কের বোন। বোধহয় বিষ প্রয়োগের আলোচনাটা ওর কানে গিয়েছিল। আচ্ছা জামাইবাবু, তোমাদের কি এখনো ধারণা তোমাদের জলের গ্লাসে আমি বিষ দিয়েছিলাম? তাহলে তোমরা আজও বেঁচে আছো কিভাবে? বিমল বলে, ইয়েস জেঠু, আমি একটু আগে নবম আশ্চর্যের প্রসঙ্গটা তুলেছিলাম। এটাই হচ্ছে নবম আশ্চর্য। এই মহিলা সত্যিই আমাদের বিষ প্রয়োগ করেছিলেন। এই ছোকরা, বড্ড মুখের বার বেড়েছে তাই না? আমি বিষ দিয়েছিলাম কে বলেছে তোমায়? হ্যাঁ, কেন, একটু আগেই তো জেঠু বললেন। ঠিক আছে, আপনিও তাহলে ঘুরছেন সেটা সবাই জেনে, কিন্তু প্রশ্নটা হলো, আমি ধরে নিলাম আপনি জলে বিষ মিশিয়েছিলেন, কিন্তু উনি মরলেন না কেন? বিষ কি ভেজাল ছিল? শাট আপ! নলিন শোভা অত কাঁচা কাজ করে না। হ্যাঁ, আমার স্বামীকে একদিন গলা টিপে মেরে দড়ি বেঁধে পাখার সঙ্গে ঝুলিয়ে দিয়েছিলাম। পাকা হাতের পাকা কাজ। লোকটা মরেনি। রমিতা হাঁ করে নলিন শোভার মুখের দিকে তাকায়। তারপর বলে, আপনি খুনি? হাসতে হাসতে নলিন শোভা বলেন, এই বাড়ি ফেল করে গেলাম। আচ্ছা জামাইবাবু, মধ্যিখান থেকে বীজ কিনতে গিয়ে আমার এক গাদা টাকা খরচা হয়ে গেল। আমার কাছে এটাই নবম আশ্চর্য। আমার কাছেও। যেহেতু তোমরা এতদিন কিভাবে বেঁচে আছো, এটাই হচ্ছে নবম আশ্চর্য। খুব বিষণ্ণ চিত্তে প্রভাতরঞ্জন বললেন, সত্যি সত্যি খুবই চিন্তার ব্যাপার। বিশেষ করে কিছু তালেবদ্ধের খুবই দুশ্চিন্তার ব্যাপার রে। কেন কেন আমরা এতদিন বেঁচে থাকবো? উই হ্যাভ নো রাইট অ্যাট অল। সারা পৃথিবীতে কত লোক না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগছে, অথচ তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে
নির্লজ্জের মতো 100, 110 and 99. Very bad, of course, and very bad of us. মাঝে মাঝে আমরাও, মাঝে মাঝে আমি আর আমার গিন্নি ভেবেছি, না, এবার আমাদের চলে যাওয়া উচিত। এত উদ্বেলিত প্রাণ কত চেষ্টা করছে আমাদের খুন করে আমাদের সম্পত্তি গ্রাস করবে, কিন্তু এর মধ্যে আবার কিন্তু আসে কোত্থেকে? আসে আসে মাই ডিয়ার শালিকা, আসলে আমরা যে ভুলেই গেছি সেই মন্তরটা। মন্তরের গল্প অনেকবারই শুনিয়েছ, ব্যাপারটা কি? হ্যাঁ জেঠুমণি, আজ আপনাকে বলতেই হবে আপনার অনন্ত পরমায়ুর সিক্রেট মন্ত্রটি। বলবো বলবো করে কখনো বলেন না, আজ কিন্তু বলতেই হবে। আমাদের বিয়ের দিন তোদের জেঠিমার দোলন চাপার মতো মুখটা দেখে, তখনই ওর কতই বা বয়স, এই 10। হ্যাঁ, আমি তো একেবারে আত্মহারা। ওই বয়সেই তার কি টলটলে রূপ, যেন কাঁচা সোনা গড়িয়ে পড়ছিল দেহ থেকে। হ্যাঁ রে, আমি তখন পুরুত মশাইয়ের কানের কাছে মুখ নিয়ে বলেছিলাম, ঠাকুর মশাই, এমন কোনো মন্ত্র আপনার আছে যে মন্ত্রের বলে আমরা কখনোই যেন কারোর থেকে আলাদা না হই? এমন মন্ত্র দিন আমরা যেন অনেক দিন একসঙ্গে থাকতে পারি। তো বলবো কি, দিয়েছিলেন। হ্যাঁ রে, আমাদের দুজনের কানে একটি মন্ত্র, তারপর বলেছিলেন, এই মন্ত্র কানে দিয়ে দিলুম, তোদের যতদিন খুশি বাঁচতে পারবি, যেদিন আর বাঁচতে ভালো লাগবে না, ওই ওই একই মন্ত্র দুজনের কানে একবার করে বলবি, ব্যাস, তোদের যন্ত্রণার সেদিনই হবে অবসান। রাবিশ! এইসব গাঁজাখুরি গল্প তুমি আমাদের শুনিও না জামাইবাবু। অতই যদি তোমাদের আর বাঁচতে ভালো না লাগে, মন্তরটা বলে কেটে পড়ো না। হতেই তো পচা ল্যাং খেয়েছে রে, তালে গোলে দুজনে দুজনের প্রেমে এমন হাবুডুবু খেয়েছিলাম। ওই আর কি, সুখের সাগরে ভাসতে ভাসতে আসল মন্তরটাই না গেছি ভুলে। হ্যাঁ রে, কিছুতেই মনে পড়ছে না। বুঝলে শালিকা সুন্দরী, তোমার বিষে ভেজাল ছিল না। বিষই দাও আর গলা টিপে পাখা থেকে ঝুলিয়েই দাও, কি ভোজালির কোপি মারো, মরণ হবে না আমাদের কিছুতেই। ওই মন্তর, কি লাগ ভেলকি মন্তর মাইরিয়া। জামাইবাবু, একটা কথা সাফ জেনে রাখো, এই বাড়িটা আমার চাই। আর মন্তরকে কি করে ভোগে পাঠাতে হয় তা আমি জানি। আমার হাতেই তোমার আর দিদির খুন হচ্ছে, এটাই তোমাদের ভাগ্যের লিখন। যাবার আগে উইলটা করে দিয়ে যাবে। দেখি দেখি কে তোমাদের বাঁচায়। দিকদিকে শরীর নিয়ে লড়বড় করতে করতে শ্রীমতী নলিন শোভাদেবী ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। রমিতা বলল, কোথাকার কে তেল লঙ্কা মিশিয়ে পান্তা ভাতে দেয়। জেঠুমণি, তোমার এই শুটকি মার্কা শালিকা অতি খলিফা। যতই প্যাঁচ পয়জার করুক না কেন, এবার আমরা যে প্ল্যানটা করেছি, তোমার স্বর্ণপ্রাপ্তি নিশ্চিত। আর হাবুল উকিলের মার পেছে আমি আর বিমল হচ্ছি এই সম্পত্তির মালিক। জেঠু, দত্ত সম্পত্তির মালিক আর কেউ হচ্ছে না। আজ আমরা চললুম, গুজিয়াগুলো খেয়ে নিও। সেদিন রাতে তামাকের শেষ টান দিয়ে প্রভাতরঞ্জন বসলেন স্ত্রীর পাশে। পারোবালা তখন বিছানায় শুয়ে রাত ঘুমের সাধনা করে চলেছেন। বার্ধক্যজনিত কারণে তারা না শুলে ঘুমই আসে না। গলা খাকারি শুনে পারোবালা বললেন, রোগে ধরলো নাকি? রোগ আমার? কই কই, না 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 তো। তাহলে এখনো ঘুম হলো না কেন? অত হাঁক ডাকি বা কেন?
বলতে পারলে তোমায় আমি আদরের ডাক ডাকি না? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত কত মধু ডাক ছড়াই তোমার কানের কাছে। এখনো প্রতি রাতে তোমার মাথায় হাত বুলিয়ে না দিলে তোমার ঘুম আসে না। একে কি বলে জানো? একে বলে সুখস্পর্শ। ভীমরতি কি সাদে বলে? ছোট ছোট ছেলেরা শুনলে কি ভাববে? ছোট? এটা ছোট? এখনো পর্যন্ত রেগুলার বাচ্চা পয়দা করে যাচ্ছে, আর এরা ছোট? থাক ওসব কথা। ঘুমটা আসছিল, ভাঙালে কেন? আমার যখন 55 বছর বয়স, প্রদ্যুৎ তার ছেলে, বউ, মেয়ে সবাই মিলে গেল ওই রোটাং পাশে বেড়াতে। আবার কেন ওসব কথা? আর কি তারা ফিরে আসবে? জানি, জানি আসবে না। থাকলে যে আজ আর ওই বিপাকে পড়তে হতো না। ওরা জিজ্ঞেস করছিল। ওরা কারা? বিমলের বউ, তোমার ওই আর্ধেকলা বোন, ভূসুন্ডির মাঠের গাছ থেকে নেমে আসা আমার একমাত্র শালিকা। কি বলতে চায়? সম্পত্তি, শুধু সম্পত্তি। আর সেই সম্পত্তি আড়ালে থেকে যাচ্ছে আমাদের অখণ্ড পরমায়ু। সত্যি তো বেঁচে থাকার আর আমাদের লেজিটিমেট ক্লেইমই নেই, কিন্তু ইচ্ছে থাকলেও তো আমরা দেহত্যাগ করতে পারি না। হ্যাঁ, ওই বিমলের বউ আবার প্রলোভন দেখালো। আমরা মরলে খুব ধুমধাম করে আমাদের দুজনকে পাশাপাশি রেখে ফুলচন্দনে সাজিয়ে, টাঙামে চড়িয়ে, ব্যান্ড বাজিয়ে নিয়ে যাবে নিমতলায়। হ্যাঁ, হ্যাঁ, ঢাক পিটিয়ে বলবে জোড়া সহ মরণ। খুব লোভ হচ্ছিল বুঝি? হ্যাঁ, তা হবে না গো। হ্যাঁ, জোড়া সহ মরণের চিতা দেখতে আসবে দূর দূরান্তের মানুষ, পুষ্প বৃষ্টি করবে। যে সমস্ত আত্মীয়দের টিকির দেখা পেতাম না তারাও আসবে। হ্যাঁ গো, চোখের জলে বান আসবে। তারপর ড্যাং ডেঙিয়ে শ্মশান। নো কষ্ট, নো কষ্ট, নো বিড়ম্বনা, নো হিউমিলিয়েশন। আমাদের টাকায় মহাভোজের নামে মহামৎসব। হ্যাঁ, আরো বলেছে তোমার বোন ওই নহপট বাজাবে, হ্যাঁ, সানাই বাজাবে, পপ ডান্স হবে, হ্যাঁ, ঘামাল্লেস গান হবে গো। তারপর উলুধ্বনি মানে হরধ্বনি। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তোমার পায়ে চটি ছিল না? ছিল তো। খান কত করে দিয়ে বাড়িতে ঢুকতে বারণ করে দিলে না কেন? কাকে দেবো, কাকে? দুজন তো, তার মধ্যে মহিলা। তারপর মহিলা নির্যাতনের কেসে লটকে দেবে। এখন তো সব মেয়েদের পক্ষেই আইন। তুমি শালা কিছু করো না করো, 498 অ্যান্ড ওই 368 হির হির করে টেনে নিয়ে যাবে। সিনিয়র সিটিজেন বলে রেয়াত দেবে না গো। এদিকে তো আর এক বিপত্তি। হ্যাঁ, আবার কে? তোমার মেয়ের ছেলে অরুণ আর অমল, সঙ্গে আসবে প্রমোটার পরশমণি দত্ত। শালা শোনায় সোহাগা। আচ্ছা, আমি হচ্ছি প্রভাত রঞ্জন। দেখি কোন বঞ্চত কি করতে পারে। হ্যাঁ, আসল মার তো আমার হাতে। হ্যাঁ, আমার হাতে। তার মানে আর বুঝতে হবে না তোমায়। হ্যাঁ, এখন ঘুমো। সেই বৈঠকখানায় ভিড় জমেছে। প্রভাতরঞ্জন আর পারুলবালা বসে রয়েছেন মান্ধাত্তার আমলের আরামকে দাঁড়ায়। তার চারপাশে মৌমাছির ভিড়। অরুণ, অমল, পরশমণি দত্ত আর ভণ্ডুল মস্তান, বিমল, রমিতা এবং নলিন সভাদেবী। প্রভাতরঞ্জন একবার সবার দিকে তাকিয়ে নিয়ে বললেন, আরে বাবা, হ্যাঁ, সব সোনারা, সব হীরের টুকরো দলেরা তো হাজির। হ্যাঁ, তা কি খবর মানিকরা? মানিকদের একজন মেয়ের বড় ছেলে অরুণ বলল, আজও এসে গেছি দাদু দিম্মা। রোজ একবার করে তোমাদের না দেখলে প্রাণটা বড্ড আনচান করে জানো।
কি বলিস রে অরুণ? তবে আমার আর একটা কথা মনে আসছে জানো, হ্যাঁ, বলে ফেল, বলে ফেল। ভাগাড়ে তো এখনো একটাও লাশ পড়েনি, তাহলে শকুনের দল লাইন মারছে কেন বলো তো? তুই তুই কি বলতে চাইছিস রে অরুণ? হ্যাঁ, কি বলতে চাইছিস? অমল বলল, আরে মামু, মামি, তোমরাও এসে গেছো? কখন এলে গো? তোমাদের তো আজকাল দেখাই যায় না। বিমল বলল, আমরা কোনো ফিল্ম স্টার নই যে আমাদের জন্য ভিড় বাড়াতে হবে। আমি এসেছি আমার জেঠুর বাড়িতে। তোর গাত্রদাহ কেন? গা চুলকোতে চুলকোতে প্রভাতরঞ্জন বললেন, ওরে, গাত্রদাহ নয় রে, চুলকুনি, চুলকুনি আরম্ভ হলে থামতে চায় না। এই তো দেখ না, সকাল থেকে চুলকে মরছি, এখনো চুলকে যাচ্ছি। তাই না রে নাতি? অরুণ খোঁচা দিল। কার যে চুলকুনি সেটা বুঝতে পারছো না দাদু? মামু মামি যে কেন এসেছে সে তো ওপেন সিক্রেট। তবে মামু এত সহজে তো কিছুই হজম করতে পারবে না। হজম মানে? এই যে দাদুর স্থাবর অস্থাবর সম্পত্তি। থাকতে না পেরে রমিতা বলে। এসব কি বলছিস তুই? নলিনশোভা বলেন, জামাইবাবু, এইসব উঠাইগিরিদের যে কেন বাড়ির মধ্যে অ্যালাউ করো? তুমিও না, দারোয়ান নেই তোমার? ছিল তো, গিয়ে দিয়েছি। কেন কেন? সেও বলেছিল ক্লেম শিট জমা দেবে। শালা দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। কোথাকার এক গূর্খা দারোয়ান শালা বলে কি না তারও ক্লেম আছে। হ্যাঁ, তাহলে আপনারা সবাই শুনুন। অনেক দিন ধরে অনেককেই দেখছি দাদু দিম্মার চারপাশে গুড়ের নাগরির ওপর মাছের মতো ভ্যান ভ্যানানি শুরু করে দিয়েছে। সবাই শুনে রাখুন, দাদু সব ঠিক করে ফেলেছেন। উইলও করা হয়ে গেছে, পুরো সম্পত্তি পাচ্ছি আমি আর আমার ভাই। প্রভাতরঞ্জনের বোধহয় সামান্য ঝিমুনি এসেছিল। চটকা ভেঙে তিনি বললেন, সব বাবারাই গোড়ায় গলদ বাঁধিয়ে বসেছ। আমার এই বাড়ি বাগান প্রায় 20 কাঠার মতো হবে। দাদু একটা ভুল হলো, 20 কাঠা 12 ছটাক। বাবা, কবে মাপলি রে? না দাদু, আমরা মাপাইনি, মাপিয়েছে পরশমণিবাবু। ও, সেই বিটলে গুপো, আগুনের পরশমণি। হ্যাঁ, ভালোই হয়েছে মেপেছে। কিন্তু বাবারা, উইল তো আমি করিনি, আর এত সহজে আমি তো মরছিও না। হ্যাঁ, কেন কেন মরছো না বলো তো? আমাদের মা বাবা তো কবেই টেসে গেছে। সে যাক, একটা বাস্তব কথা জেনে রাখো, তোমাদের বাঁচার লিমিট শেষ। গিনিস বুকে তোমাদের নাম উঠে গেছে, আর তো তোমাদের চাইবার কিছুই নেই। এবার যে তোমাদের কেটে পড়তে হবে। বলছিস? তা উইলের কোনো খসড়া করেছিস নাকি? হাবুল উকিল সব ব্যবস্থা করে ফেলেছে। হ্যাঁ, খুব ভালো। আপাতত ওটা যত্ন করে আলমারিতে তুলে রাখ। খালি আমাদের ওই মন্তরটা মনে পড়ারও আস্থা। হ্যাঁ। ফট করে বিমল বলে ওঠে, উইল তো আমাদেরও তৈরি আছে, হাবুল উকিল করে রেখেছে। যা শালা, একই উকিল তোদের দুজনেরই উইল করেছে? নলিনশোভা বলে উঠলেন, আমারটাও উনি করেছেন। মানে তোদের 3 পাঁঠাকে এক কোপে ওড়াচ্ছেন? হ্যাঁ, খুব ভালো। কিন্তু সবচেয়ে দরকারটা মেরে আছে বাবারা। মন্তর না মনে এলে তো আমরা দুজন মরছি না রে, মৃত্যু মন্ত্র। অরুণ বলল, আর কত গ্যাঁটজ্বালা করবে দাদু? আলিবাবার চিচিং ফাঁক। হ্যাঁ, খানিকটা কাশেম ব্যাটারও সেই অবস্থা হয়েছিল। আসল মন্ত্র ভুলে গিয়ে সে শালা আলু ফাঁক, চিচিং ফাঁক, বেগুন ফাঁক, উচ্ছে ফাঁক, দুনিয়াটাই ফাঁক করতে গিয়ে বেঘরে প্রাণটা দিল। তোমার মতলবটা কি বলবে? হ্যাঁ, সে তো অনেক আগেই বলে দিয়েছি। পরশমণি অনেকক্ষণ চুপ করেছিল, এবার বলল, স্যার, খুব ভালো করে ভেবে দেখুন, 5,000 স্কোয়ার ফিটের একটা প্লট, দক্ষিণ খোলা, নগদ 5,000 টাকা। শালা, কে বললেন? আমি বিমল, অত বড় একটা জমির বিনিময়ে 5,000 টাকা? মারতে মারতে তোমার কিলে গাল একেবারে রক্তিম করে দেবো। आहा, ठीक है, 5 से शुरू होगा, 20 में खत्म होगा, लेकिन
ও জমি হামারা চাই। আপনাকে কিছু চিন্তা করতে হবে না স্যার, বিষ দিতে হবে না, আপনি ফাঁসি দেবেন, তাতেই হবে। আরে এটা তো আমার হাতেই আছে। প্রভাতরঞ্জন আর পারুলবালা উঠে পড়েন। প্রভাতরঞ্জন বলেন, তোরা ছুরি কাটারি পিস্তল দেখাচ্ছিস? হ্যাঁ, দেখা দেখা দেখা, তবে ওতে আমাদের কিছুই হবে না রে। হ্যাঁ, যতক্ষণ না মৃত্যু মন্ত্রটা আমাদের মনে আসে সব ভোঁতা। মধ্যিখান থেকে আমাদের ওই অ্যাটেম্প টু মার্ডারের দায় তোদের সবার হাতে হাত করা পড়বে। তোদের এইসব ওই মারদাঙ্গার কথাও আমি লিখে রেখে যাব, শুধু মনে পড়ার আস্থা। চলো গিন্নি চলো, সকাল থেকে জল খাবারটাই তো খাওয়া হয়নি গো, চলো চলো। প্রভাতরঞ্জন আর পারুলবালা ঘর ছেড়ে চলে যান। সবাই তখন ফুঁসছে। অরুণ বলে উঠল, না, বুড়ো মন্তরতন্তর দেখিয়ে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এটার একটা বন্দোবস্ত করতে তো হবে। আমি অলরেডি আরে হা হা, সেটাই বলুন। 20,000 টাকা আমার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছেন। এখন খেজো বুড়ো যদি সই না করে আমার 20,000 কিন্তু আমি ঠিক আদায় করে নিব। আমার নাম পরশমণি খালিখা। নলিন শোভা এগিয়ে এসে বললেন, দাঁড়ান দাঁড়ান, 20 কাঠা জমির ওপরেই বাড়ি, ব্যাংকের নগদ টাকা, ফিক্সড ডিপোজিটও আছে দেদার। খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমরা কেউই আসল ভাগিদার নই। আইনের কাছে যাবেন, উকিলকে গচ্চা দিতে দিতেই শেষ হয়ে যাবেন। কেস আর কোনো দিনও শেষ হবে না। আপনার মতলবটা কি বলুন তো ম্যাডাম? আগেই বলেছি, আবারও বলছি, আমাদের সবার উদ্দেশ্য একটাই, টাকা। সোজা পথে আসবে না, আঙুল বাঁকাতে হবে যে। সেটা কেমন করে? ও সব মৃত্যু মন্ত্রতন্ত্র, সব ঢপের কীর্তন। সে কীর্তন হোক আর যাই হোক, বুড়ো বুড়িকে আমাদের সরিয়ে দিতে হবে। অমলের প্রশ্ন, কি করে? একটাই রাস্তা, খুন। তারপর ধরা পড়ে গেল? ধুর মশাই, নিজের বরকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল, কারো বাবার সাথ দিয়েছিল না আমায় ধরতে পারে। এবারও তাই হবে, দেখবেন, তাই হবে। ভন্ডুল এগিয়ে এসে বলে, আমিও সেই কথাই বলি, এত ঝামেলা আমার ভালো লাগছে না। 2টো লোহার শাবল আমার দরকার হবে, তারপর? ব্যাস, তারপর আর কিচ্ছু ভাবতে হবে না, মাল খালাস। কিন্তু উইলের সই? আরে শালা, শোন শোন, হাবুল উকিল উইল বানাবে আর আমরা টিপছাপ দিয়ে দেব। ব্যাস, টিপছাপ মারার আগে না পরে সে বিচার আর কেউ করতে আসবে না। কোর্টও আর এইসব নিয়ে বেশি ঝামেলা পাকাবে না। কি আপনারা রাজি তো? কিন্তু ভাগ বিটোয়ারা কি ওই রেশিওতে হবে? রেশিওর ব্যাপার নিয়ে আপনি যান না রেশন অফিসে, আমরা সমান ভাগেই আমাদেরটা বুঝে নেব। যান, আপনি যান। আমরা চাই জমি মোটামুটি 20 কাঠা, মূলতলু, সব প্ল্যান ঠিক হয়ে আছে। আরে মশাই, আমরা কি আর জমি ধুয়ে জল খাবো? দাম ঠিক হয়ে গেলে আপনি এই ঘরে বসে ক্যাশ টাকা নিয়ে আসবেন, হাবুলুকুলের সামনে জমি আপনার হাতে চলে যাবে, তারপর সমান ভাগে সব ভাগ হয়ে যাবে। মনে রাখবেন, কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়াই বুদ্ধিমানের কাজ, বুঝলেন? সবাই বুঝলো, কথাটা ঠিকই। এতএব ওর কথাই ঠিক হয়ে গেল। এসপি জগন্নাথ বটব্বেল সবেমাত্র এসে তার চেয়ারটিতে বসেছেন। রিং রিং শব্দে টেলিফোনটা বেজে উঠল। গতরাত প্রায় নিদ্রাহীনই কেটে গেছে, শরীরটাও বেশ ম্যাচ ম্যাচ করছিল। বেজার মুখে ফোন তুলে বললেন, ইয়েস, এসপি স্পিকিং। ওপাশ থেকে গলা ভেসে এলো, আমি অনুতোষ বলছি। আরে অ্যাটর্নি সাহেব, বল, ওদিকের খবর কি? ঠিক যেমনটি ভাবা গিয়েছিল, কাকু কাকিমার বাড়ির চারপাশে মাছপট্টির ভিড় লেগে গেছে, সব ঝেঁটিয়ে চলে এসেছে। জানতাম। আমাদের বিশু ডাক্তার কোথায়? এতক্ষণে পৌঁছে গেছে। তুই আসবি কখন? আর কি যাওয়ার দরকার আছে? আরে তুই না এলে হয় কখনো? উর্দির মূল্য কতখানি জানিস না? আরে ঠিক আছে, আমি এলাম বলে। ফোনটা রেখে দিয়ে জগন্নাথ বটব্যাল সামান্য সময় নিলেন, তারপর উঠে পড়লেন। প্রভাতরঞ্জন আর পারুবালার দেহ একই শয্যায় পাশাপাশি শয়ানো।
তাদের দেহের চারপাশে দাঁড়িয়ে রয়েছে নলিন শোভা, বিমল কুমার, রমিতা, অরুণ, অমল, পরশমণি, এসপি জগন্নাথ বটব্যাল, অ্যাটর্নি অনুতোষ আর ডাক্তার বিশ্বেশ্বর পাঁজা। সবাই বিমর্ষ। লোক দেখানো বিমর্ষতায় সবাই যেন আউহাউ করে চলেছে। রমিতায় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। পারুলবালার দেহের ওপর আঁচড়ে পড়ে বেসুরো কান্নায় কেঁদে চলেছে। মাঝে মধ্যে তার কণ্ঠস্বর বেশ চড়ছে। ও গো জেঠিমা, তুমি কোথায় চলে গেছো গো? আমরা যে অনাথ হয়ে গেলুম। নলিন শোভা ঝাঁপিয়ে ওঠে। থামো তো বাছা, আর লোক শোনানো মরা কান্না কাঁদতে হবে না। চোখে নেই এক ফোঁটা জল, একটু গ্রিসারিন সঙ্গে করে নিয়ে আসতে তো পারতে। হ্যাঁ, তুমি কোথায় গেলে গো? ঢং দেখে বাঁচি না। মরলে কে কোথায় যায় তা কেউ জানতে পারে নাকি? হ্যাঁ, আদিক্ষেতা যত। আপনি থামুন তো। দুটো মানুষ জল জ্যান্ত চলে গেল আমাদের অনাথ করে দিয়ে। এখন কাঁদবেন না তো কখন কাঁদবে? আর নেকামি করো না খোকা। কার কত লেগেছে আর কোথায় লেগেছে সব আমার জানা আছে। আসল মালটা যে কিভাবে বাগানো যাবে সেই চিন্তায় চরবর করছি আমি। আর তার ওপর এই সব ঢঙের মরা কান্না। ঠেলে ঠুলে সামনে এসে অরুণ বলল, ডাক্তার কাকা, আপনি আর একবার দাদু দিম্মাকে দেখুন না। ওনাদের তো মানে যাওয়ার কথা ছিল না। কোথাও কোনো ভুল টুল হচ্ছে না তো? ডাক্তার কিছু একটা বলতে চাচ্ছিলেন। তাকে থামিয়ে এগিয়ে এলেন এসপি জগন্নাথ। আপনার এই কথার মানে? যাওয়ার কথা ছিল না মানে কি? না মানে দুদিন আগেই তো দেখলাম বেশ টনক হয়ে আছেন। তার মানে আপনি বলতে চাইছেন কেউ ওদের দুজনকে মেরে দিয়েছে? না না, আমি সে কথা বলিনি। তাহলে কি বলতে চাইছেন? অরুণ কিছু বলতে পারে না। ডাক্তারের দিকে তাকিয়ে জগন্নাথ জিজ্ঞাসা করলেন, তোমার কি মনে হয় ডাক্তার, মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? ডাক্তার বিশ্বেশ্বর বললেন, দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যাচ্ছে না, তবে বৃষ্টি যদি অ্যাপ্লাই করা হয়ে থাকে সেটা পোস্টমর্টমে গেলেই বোঝা যাবে। দুম করে বিমল বলে উঠল, না স্যার, বিষ টিষ দিয়ে কোনো লাভ হবে না। ওনারা বিষে মরবেন না। হাউ কুড ইউ নো যে ওনারা বিষে মরবেন না? একবার তো নলিনী মাসি বিষ দিয়ে মারবার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনারা মরেননি। গালে হাত রেখে নলিনী শোভা বলে, তুমি কি বলতে চাইছো আমি বিষ খাইয়েছি? বারে, সেদিন তো আপনিই বললেন খুনে আপনি সিদ্ধহস্ত। নিজের স্বামীকে গলা টিপে মেরে সিলিং ফ্যান থেকে ঝুলিয়ে রেখেছিলেন। তারপর টাকার জন্য আপনি জেঠু আর জেঠিমাকে দুধের সঙ্গে বিষ দিয়েছিলেন। আরে ভুলে গেলেন নাকি? গালে হাত রেখে নলিনী শোভা বলে, কি খচ্চর ছেলে দেখেছো? আমি বিষ দিয়েছিলাম? হ্যাঁ না, অরুণ আর অমল দুজনে মিলে হেব্বি ডোজের ঘুমের ওষুধ খাইয়ে জামাইবাবুকে মারতে চেয়েছিল। হাতের তালুতে ব্যাটনটা ঠুকতে ঠুকতে জগন্নাথ বলেন, তার মানে নলিনী শোভা দেবী বিষ খাইয়ে দুজনকে মারতে চেয়েছিলেন, আর হেভি ডোজের ঘুমের ওষুধ খাইয়ে অরুণ অমল তাদের দাদু দিদিমাকে জমদুয়ারে পাঠাতে চেয়েছিল। ভেরি গুড। তা বিমলবাবু আর রমিতা দেবী আপনারা কিভাবে মারতে চেয়েছিলেন? ছি 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 ছি, এ আপনি কি কথা বলছেন স্যার? আমরা কি এখন পাপকর্ম করতে পারি? ওনারা আমাদের পিতৃমাতৃ তুল্য। চুপ! আপনারা কে কি সব আমাদের জানা আছে। প্রত্যেকটার হাতে যদি হাত করা না পড়াই তো আমার নাম এসপি জগন্নাথ বটব্যাল নয়। আগে ফরেন্সিক রিপোর্টটা আসুক। স্যার, আমি একটা কথা বলতে পারি। বলুন। এরা প্রত্যেকে স্যার হেভি খচ্চর লোক। তাই নাকি? আচ্ছা, খচ্চর কি করে বুঝলেন? মানে সবাই চেয়েছিল দাদু দিদিমাকে খুন করে তেনার সম্পত্তি হাতাতে। সব থেকে বেশি হচ্ছে ওই দুই ভাই অরুণ আর অমল। ওরা স্যার গোপনে জমি আর বাড়িটা আমার কাছে বিক্রি করতে চেয়েছিল। তাই? তা বাড়ি বা জমি বা নগদ টাকা কোনোটাই তো ওদের নয়, তা সত্ত্বেও আপনি কিনতেন? মানে ওরা বলেছিল ওরাই নাকি দাদু দিদিমার আসল ওয়ারিস। তার জন্যই তো আমি 20,000 টাকা ওদের অ্যাডভান্স দিয়েছিলাম। কীরকম গর্দব মার্কা প্রমোটার দেখছি অ্যাটর্নি সাহেব।
দলিল দেখলো না, কে ওয়ারিশ দেখলো না, 19-20 হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন। বাহ! আমাদের তো স্যার সর্বদাই রিস্ক নিতে হয়, এবারও নিয়েছিলাম। তাই দাদু দিদিমার সম্পত্তি এত ফলস কেস খেয়ে যাব কি করে জানবো? এ দুই ভাই একদম আরামি, ফেরার বাজ আছে, ফেরার বাজ। তা আপনি আপনার দাদু দিদিমার কোন সুবাদে এরা আপনার দাদু দিদিমা হলেন? আজকে আমার দাদু দিদিমা বেঁচে থাকলে ওই বয়সী হতো, সেই সুবাদে। সর, তা কত টাকা অফার দিয়েছিলেন? 20 কাঠা জমির ওপর বাড়ি, বাগান, কত টাকা? আগে 5,000। তোমাকে শালা ন্যাংটো করে পাছায় জল বিচুটি ঘষে চপকাতে ইচ্ছা করছে। কেন স্যার? জোচ্চোর বলে? না স্যার, শুধু 5,000 না, 5,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিনি পয়সায়। কি দিয়ে দুজনকে মেরেছেন? আমি স্যার প্রোমোটারি করি, কাউকে খুন করি না, ওটা আমার এখতিয়ারে পড়ে না। আগে পিএম রিপোর্টটা আসুক, তারপর আমার 2 দিনও লাগবে না কে খুন করেছে সেটা জানতে। আশুতোষ, বলো। কাকাবাবু একটা উইল করে গেছেন না? হ্যাঁ, এই তো আমার হাতেই আছে উইলের কপি। হঠাৎ যেন ঘরের মধ্যে ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিশ্বকাপ জেতার খবর এসে গেছে। নিমেষের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। বিমল বলল, উইল হয়ে গিয়েছে? সে কি রে বাবা, কখন হলো? ওনারা খুন হওয়ার আগে। অরুণ চেঁচিয়ে উঠল, যুগ যুগ জিও দাদু আর দিমা, উইল হয়ে গেছে, মার দিস কেল্লা, ইয়েস। কোমরে হাত চেপে রমিতা বলল, এত উল্লসিত হচ্ছ কেন খোকা? রাজ্য জয় করলে নাকি? আরে মাসিমা তো। চুপ, আমি তোমার মাসিমা হই? আপনি আমার কিছুই হন না, কারণ এ বংশের সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক নেই। দাদু দিম্বার নিজের মেয়ের ছেলে হচ্ছি আমরা দুজন। উইল না হলেই কেওড়া কিচ্চানি এক্ষুনি শুরু হয়ে যেত। আর উইল হওয়া মানেই আইনত মেয়ের অধিকার, আর মেয়ের সম্পত্তি মানেই তাদের ছেলেদের প্রাপ্তি। ডাক্তার বিশ্বেশ্বর পাঁজায় এতক্ষণ চুপ করে সব শুনে যাচ্ছিলেন। হঠাৎ বলে উঠলেন, খোকারা, এত লম্পজম্প করবার আগে উইলের বয়ানটা একবার শুনে লাফালে ভালো হতো নাকি? তাছাড়া এটা হচ্ছে ডবল মার্ডার কেস, এত তাড়াতাড়ি ধেই ধেই করে নাচলে চলবে? অনুতোষ, একবার উইলটা এদের পড়ে শুনিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, আগে উইলটা পড়া হোক, অসুবিধা নেই। এসপি জগন্নাথ বললেন, এরা সকলেই বড় উতলা হয়ে পড়েছে, তাহলে পড়েই ফেলো। এনারা সবাই প্রায় ডিমান্ড করছেন যে কাকু কাকিমার আসল ওয়ারিশ এরাই। তুমি পড়ো। অ্যাটর্নি অনুতোষ হস্তধৃত প্যাকেটটি থেকে দলিলটি বার করলেন। একবার প্রত্যেকের উৎসুক মুখের দিকে তাকিয়ে নিয়ে বললেন, আসলে উইলের পুরো বয়ান পড়ার মতো অত সময় আমার নেই। উইলের সঙ্গে তিনি আপনাদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে গেছেন। চিঠির নিচে প্রভাত রঞ্জন আর পারুল বালা আমার এবং আমার 2 বন্ধুর সামনে দস্তখত করেছেন। দলিলেও ওনাদের দস্তখত আছে, দুটোই আইনের চোখে সমান ভ্যালিড। বিমলের আর তর সইছিল না। আজে বাজে ভ্যানতারা না করে চিঠিটাই পড়ে দিন না স্যার। হ্যাঁ, পড়ছি। প্রভাত রঞ্জন নিজের হাতে লিখেছেন, বাবা বিমল কুমার, বৌমা রমিতা আর শালিকা শ্রীমতী নলিন শোভা এবং আমার কন্যা স্বর্গীয় সুমিত্রার 2 পুত্র যথাক্রমে অরুণ এবং অমল, তোমরা সবাই ব্যগ্র হয়ে পড়েছিলে কবে আমরা 2 বুড়ো বুড়ি মরব। তার জন্য যে যেমনভাবে পেরেছিলে আমাকে হত্যার চেষ্টা করেছিলে, কিন্তু সে যাত্রায় কৃতকার্য হতে পারোনি, কারণ একটি মহামন্ত্র কিছুতেই আমাদের মনে পড়ছিল না, কারণ ওই মন্ত্রটি ভুলে যাওয়ার ফলে আমাদের মরণ হচ্ছিল না। বিয়ের সময় পুরুত ঠাকুর ওই মন্ত্রটা আমাদের কানে দিয়ে বলেছিলেন, যখন তোদের মরার স্বাদ জাগবে মন্ত্রটা দুজনের কানে আওড়াবি, তাহলে তোদের স্বর্গে গিয়ে চিরমিলন ঘটবে। হঠাৎ মন্ত্রটা আমাদের মনে পড়ে গেল, ইন্ডির বিন্ডির চিত্তির লাট, সামনে আছে বৈতরণী ঘাট, জোর বাঁধন খুলে রাখ, বাজবে যে এবার জয় ঢাক। ছড়াটার কোনো মানে আছে কিনা জানি না, তবে মনে পড়ে গেছে। জানি তোরা সবাই মিলে তাক করেছিস আমাদের খুন করার, সে সময় কি পাবি? তার আগেই অনুতোষ জল খাবার জন্য থামতেই রমিতাই তাগিদ দেয়, আরে বাবা, এত নকরা ছকরা না করে উইলে বুড়ো কি লিখেছে সেটাই পড়ুন না। জলের গ্লাস নামিয়ে রেখে অনুতোষ বললেন, তাহলে শুনুন,
প্রভাত কাকু লিখেছেন, আমার এবং আমার স্ত্রীর গয়নাগাটি এবং রূপার তৈজসপত্রের দাম আজকের মূল্যের প্রায় 10 লক্ষ টাকা হইবে। এছাড়াও 20 কাঠা জমির ওপর বাগান সমেত বাড়িটি কম করে কোটি টাকা কিংবা তদূর্ধ্ব হইতে পারে। ইহা ছাড়াও ব্যাংকের ফিক্সড ডিপোজিট, মহাজনী কারবারের বিপুল সংখ্যক টাকা, যাহা প্রতি মাসে ব্যাংকে জমা পড়ে, তাহা আমি এবং আমার স্ত্রী স্বেচ্ছায় পশ্চিমবঙ্গ সরকারের হস্তে তুলিয়া দিলাম। সরকারের কাছে আমার অনুরোধ, বসত বাড়িটিকে পুনর্নবীকরণ করিয়া তাহাতে যেন নিঃসম্বল বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একটি আতুর আশ্রম করা হয়। দুস্থ ব্যক্তিরা যতদিন জীবিত থাকবেন সেটিই হবে তাদের শেষ ঠিকানা। নগদ টাকা এবং গহনাগাটির বিক্রয় অর্থে যেন তাহাদের চিকিৎসা বাবদ ব্যয় করা হয়। আমার পুত্রস্থানীয় 3 শুভানুধ্যায়ী শ্রীযুক্ত জগন্নাথ বটব্যাল, এসিপি শ্রীযুক্ত অনুতোষ সেন, অ্যাটর্নি এবং ডাক্তার বিশ্বেশ্বর পাঁজাকে লইয়া একটা ট্রাস্টি গঠন করা হইল। তাহাদের কাছে আমার এবং আমার স্ত্রীর অনুরোধ, আমাদের শেষ ইচ্ছা যেন ফলপ্রসূ হয়। ইতি প্রভাত রঞ্জন বসু ও পারুল বালা বসু। অনুতোষবাবু কাগজখানি আবার খামের মধ্যে ভরে রাখলেন। ঘরের মধ্যে তখন ভিজে তুবড়ির ঝাঁক, কারোর মুখেই কোনো আগুনের ফুলকি নেই। সর্বপ্রথম অরুণই বলে উঠল, বাহ শালা, এই না হলে আমার দাদু, মায়ের আপন বাবা। হে হে। অমল বলল, কি খচরা বুড়ো মাইরি, ছাদে গিয়ে আমার মা বলতো, কি বলতো সেটা শোনা গেল না, কারণ রমিতার ছাদ ফাটানো চিৎকার। ওগো, আমাদের কি সর্বনাশ করে গেল বলতো এই কচি খোকা বুড়োটা। এত বছর ধরে গুজিয়া আর কাপড়, বেবাক ফাঁক। ডাক্তার বললেন, ঠিকই ধরেছেন, চিচিং ফাঁক, দরজা আর খুলবে না। এবার তো আমাদের বডি দুটোকে মর্গে পাঠাতে হবে। আপনারা কেউ থাকবেন নাকি? অরুণ, অমল আর পরশমণি একসাথেই বলল যে বয়ে গেছে আপনাদের থাকতে। এসপির গলা শোনা গেল, সে বলল যে পারমিশন না নিয়ে কেউ যেন কলকাতার বাইরে না যায়, যতক্ষণ পর্যন্ত না পিএম রিপোর্ট আসে। 3 জনেই সুরসুর করে হাওয়া। বিমল আর রমিতা পুরোপুরি আদ্যশ্রাদ্ধ করতে বেরিয়ে গেল। যাওয়ার আগে নলিন শোভাদেবী মৃতদেহ দুটোই সামনে এসে বলল, ঠিক করলেন না জামাইবাবু, কাজটা ঠিক করলেন না। ভেবেছিলাম শেষ জীবনে একটু পয়সার মুখ দেখব। সত্যি মাইরি, তোমাদের পেটে যে আসল শয়তান গজগজ করছে বুঝতে পারিনি। চলি এসিপি সাহেব। যেটা বললাম সেটা মনে থাকে যেন, না হলে স্বামী খুনের কেসটা আমি রিওপেন করব। ফিস করে দুঃশালা বলেই নলিন শোভার কক্ষ ত্যাগ। সবাই বেরিয়ে গেলে এসপি জগন্নাথ, অ্যাটর্নি অনুতোষ আর ডাক্তার বিশ্বেশ্বর উচ্চস্বরে হেসে উঠলেন। ডাক্তার পাঁজা করে বললেন, আর কেন কাকাবাবু, এবার তো সব গেছে, মানে শকুনের দল গেছে, উঠে পড়ুন। প্রভাতরঞ্জন আর বারুবালা ধীরে ধীরে উঠে বসেন। প্রভাতরঞ্জন বলে, ওহ, অশান্তির দল তালে গেল, বিদায় হলো, জ্বালিয়ে শেষ করে দিচ্ছিল। ডাক্তার বললেন, আর জ্বালাতে পারবে না, এ মুখও আর হচ্ছে না কেউ। অনুতোষ বললেন, শুকনো আমরা চিবোতে আর কে আসবে? জগন্নাথ বটব্যাল জিজ্ঞাসা করেন, কিন্তু কাকু, একটা ধোকা যে রয়ে গেল। কি কি বাবা? আপনার এই মন্বন্তরের ব্যাপারটা, আজ খুবই একটা ছড়া কাটলেন, সেটারই বা কি মানে? কিছু না, পুরোটাই ধোকা। সবকটাই ওই ধোকাবাজ তালে বর। কি করে আমার সম্পত্তি হাতানো যায় তার ধান্দা। দেখলে না কেমন মরা কান্না কাঁদলো বিমলের ওই বউটা। এবার ডাক্তার পাঁজা বললেন, কিন্তু কাকু, আপনার এই দীর্ঘদিন বাঁচার কৌশলটা কি? জানি না রে কেমন করে একদিন বেঁচে আছি। বিজ্ঞান এখন অনেক উন্নতি করেছে, বিশেষ করে মেডিকেল সায়েন্স। তার উপরে ধরা কাটে থাকা, শিষ্টাচার মেনে জীবন কাটানো। সারা জীবনেও কোনো নেশা ভাঙ করিনি, হয়তো ঘড়িটা সেই জন্যই চলছে। নেচার, প্রকৃতি, তাকে কি কখনো অস্বীকার করা যায়? ঈশ্বরে আমার কোনো আগ্রহ নেই, বিশ্বাসও নেই। কার কাছে প্রার্থনা করব তাও জানি না।
তবে জীবনের শেষ বাসনা আমি আর পারুলবালা যেন একসঙ্গে চলে যেতে পারি। আর তোমাদের তিনজনের কাছে আমাদের একটাই অনুরোধ, রাখবে তো বাবা? হ্যাঁ, রাখবে তো? বলুন কাকাবাবু। হ্যাঁ, ওই ওই প্রকৃতির খুব কাছে নির্জন ছোট্ট একটা কুড়ে ঘরে, হ্যাঁ, সেটা যেন হয় পাহাড়ের কোল ঘেঁষা। শেষের কটা দিন থাকার একটা ব্যবস্থা করে দিতে পারো? হ্যাঁ। তিনজনেই লজ্জায় মাথা নামালেন। কেবল এএসপি বললেন, এটা একটা কথা হলো কাকু, কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ, ওই ফরেন্সিকের কথা কি যেন বলছিলে? আবার তিনজনে হেসে ওঠেন। খুনটা হলো কোথায় যে ফরেন্সিকের কথা উঠছে? আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং হাইপ করবেন, এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।